রহমানির রহিম। নবম ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন দ্বিতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগত শিক্ষার্থীরা। আমি সহকারী শিক্ষক নুসরাত জাহান। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান একাদশ অধ্যায় জীব প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। জীব প্রযুক্তি বলতে কি বোঝায়? জীব এবং প্রযুক্তি এই দুটো সংখ্যা হচ্ছে প্রযুক্তি। জীব মানে বায়োলজি আর প্রযুক্তি মানে টেকনোলজি। তার মানে জীব প্রযুক্তি বলতে বায়োটেকনোলজিকে বোঝায়, যা এখনকার সময়ে সবচেয়ে উন্নততর একটা ধাপ। আমাদের মানব সম্প্রদায় এবং অন্যান্য দিকে দেখা যায় যে এই জীব প্রযুক্তি ব্যবহার করে আমরা দিনের পর দিন এখন পর্যন্ত টিকে আছি। আমরা আমাদের যে অভাব সেই জীব প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই পূরণ করে থাকি। এই জীব প্রযুক্তি প্রধানত জিনের সমন্বয়ে আমরা ঘটিয়ে পেয়ে থাকি। জিন হচ্ছে এক ধরনের জীবাণু বা ভালো যে জিন, সেই জিনটা মানুষের ক্রোমোজোমের মধ্যে থাকে। তার মানে আমাদের এখন ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে। ক্রোমোজোম কোথায় থাকে? কোষ হলো জীবদেহের প্রধান দিক। এখন এই কোষের মধ্যে তোমার নিউক্লিয়াস থাকে। আমরা জানি যেসব কোষে নিউক্লিয়াস থাকে তাদেরকে সজীব কোষ, আর যেসব কোষে নিউক্লিয়াস থাকে না তাদেরকে অজীব কোষ বলে। এখন সজীব কোষ বলতে কি বোঝায়? যাদের নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস থাকার মধ্যে দেখা যাবে যে এই নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন ধরনের সজীব কোষে যেহেতু নিউক্লিয়াস থাকে, তা এই নিউক্লিয়াসে দেখো নিউক্লিয়াসের গঠনটা ঠিক এরকম হবে। এই নিউক্লিয়াসের ভিতরেই আমার এই যে ক্রোমোজোম থাকবে, আর ক্রোমোজোমের এটা একটা সিঙ্গেল একটা ছবি। আপাতত ক্রোমোজোমটা এমনভাবেই থাকে। এখন আসো ক্রোমোজোম জিনিসটা কি? আধুনিক বংশগতি বিদ্যার গ্রেগর জোহান মেন্ডেল 150 বছর আগে এই জীব প্রযুক্তিটা সম্পর্কে আলোচনা করেছে। এখন ক্রোমোজোম ক্রোমোজোমের আকার সুতাকৃতি। এটা যখন এটার ভিতর থেকে পানি বিয়োজন মানে পানি চলে যায়, তখন এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম স্পষ্ট হয়ে ওঠে এবং এটা ঠিক দড়ির মতো দেখতে, দুই আকার বিশিষ্ট, দুইটা দড়ির মতো সুতা দিয়ে গঠিত। মনে হচ্ছে যে এটা সুতার মতন কিছু অংশ একটার সাথে আরেকটা লেগে থাকে। ক্রোমোজোম কত প্রকার? ক্রোমোজোম মোট 46 ধরনের 46টা ক্রোমোজোম হয়ে থাকে। প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম আলাদা। মানব দেহে যেমন 46টি ক্রোমোজোম আছে, মাছি বা অন্যান্য প্রাণী দেহে এর কম বেশি ক্রোমোজোম থাকতে পারে। এক এক প্রজাতির ক্ষেত্রে, জীবদেহের এক এক প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম এক এক ধরনের হয়ে থাকে। মানব দেহে 46টি ক্রোমোজোম রয়েছে, মানে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, যার মধ্যে 22 জোড়া অটোজোম, যা ছেলে মেয়ে সবার ভিতরেই একই ধরনের থাকবে, আর এক জোড়া লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকে। তো 22 জোড়া এই যে একই ধরনের ক্রোমোজোম, একে আমরা অটোজোম বলবো, আর এক জোড়া ক্রোমোজোম একে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বলা হয়ে থাকে। তোমরা ক্রোমোজোমের এই ছবিটা এই যে নিউক্লিয়াসে এটা খুব সুন্দর করে বাসা শিখবে। আর ক্রোমোজোমের এই যে নামগুলো, কোথায় কি অবস্থা, নিউক্লিয়াস, রন্ধ্র, এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। এখন আসো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত? ক্রোমোজোম নাইট্রোজেন, প্রোটিন এবং অন্যান্য উপাদান নিয়ে গঠিত। নাইট্রোজেন উপাদান দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ, যার ভিতরে বংশগতির সব ধরনের উপাদান রয়েছে। ডিএনএ কে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যা জীবদেহের মধ্যে এর অবস্থান, এবং তা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো নিয়ে গঠিত। আমরা আমাদের বইতে অ্যাডিনিন, এই যে দেখো একটা ছবি আছে, এটা একটা সিঙ্গেল একটা ক্রোমোজোমের নিউক্লিওটাইডের একটা চিত্র দেওয়া আছে, কিন্তু আমাদের দেহে ডিএনএটা ঠিক এই ধরনের করে থাকবে, এবং বন্ধনীগুলো ঠিক এক বন্ধনী দ্বিবন্ধনীর মতন করে থাকে। এই ছবিটা বাসায় তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, ভালো করে প্র্যাকটিস করবে যে কিভাবে আসলো। এই একটা বন্ধনী দিয়ে এই ধরনের একটা বন্ধনী দেখানো হয়েছে, দেখো। তো এই জোড়গুলো দেখো, অ্যাডিনিন, থায়ামিন, অ্যাডিনিনের সাথে থায়ামিন থাকবে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে। আরএনএ কে বলা হয় রাইবোনিউক্লিক অ্যাসিড, যা উদ্ভিদ দেহের এর অবস্থান, এবং এই উদ্ভিদ দেহের অবস্থান দেখো, এটা এক সুতা বিশিষ্ট। জীবদেহের অবস্থান 2 সুতা বিশিষ্ট, এবং উদ্ভিদ দেহের অবস্থান এক সুতা বিশিষ্ট, এবং এটা 3টে উপাদান নিয়ে গঠিত, এমআরআরএনএ, টিআরআরএনএ এবং আরআরএনএ। যেমন ডিএনএ এবং আরএনএ নিয়ে গঠিত, প্রোটিনটা হিস্টোন এবং নন হিস্টোন নিয়ে গঠিত। এখন আসো ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট অংশে জিন অবস্থিত। এই জিনটা আমাদের কাঙ্ক্ষিত আমাদের বৈশিষ্ট্যগুলো বহন করে। এই জিন একটা অংশ আসে মাতার কাছ থেকে, আরেকটা অংশ আসে পিতার কাছ থেকে, যার মাধ্যমে আমরা এক ধরনের বৈশিষ্ট্য পেয়ে থাকি। যেমন অনেকেই বলে যে তুমি দেখতে তোমার আব্বুর মতন হয়েছে, তোমার চুলটা দেখতে তোমার আম্মুর মতন হয়েছে। এই
বহন করে। এবং এই জিন কোথা থেকে? ক্রোমোজোমের মাধ্যমে, যা আমরা কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আসো, কোথায় এই জিনটা থাকে? ক্রোমোজোমের ভিতরে ডিএনএর দীর্ঘ শিকল রয়েছে, তার একটি নির্দিষ্ট অংশে বংশগতির কোনো একটি একক লিপিবদ্ধ থাকে, তা কি হচ্ছে? জিন বলে। এবং এটাই হচ্ছে আমাদের জেনেটিক্যালি, আমাদের আইডেন্টিক্যালি কি বহন করে, যে আমি এমন, আমার বৈশিষ্ট্যটা এমন হবে। এখন আসো জেনেটিক বিশৃঙ্খলা। এই জিন যখন একটার সাথে আরেকটা মিলিত হতে থাকে তখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, এর ফলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। আমাদের বইতে দেখো এই রোগগুলোর নাম আছে সিকেল সেল, হান্টিংটনস রোগ, ডাউন সিনড্রোম এবং ক্লিনসেলচার্স সিনড্রোম, যার মাধ্যমে এক একজন মানুষের বৈশিষ্ট্য মাঝে মাঝে বিঘ্নিত জিনের কারণে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন সিকেল সেল এক ধরনের রক্তবাহী হচ্ছে রোগ। মানুষের রক্তকণিকা যেখানে হচ্ছে কাস্তের মতন হচ্ছে থাকবে, চ্যাপ্টারগিরি থাকবে, সিকেল সেল এই জিনের কারণে এই রক্তের মানে আকৃতিটাই পরিবর্তন হয়ে যাবে, এটা কাস্তের মতন হয়ে যাবে, যার ফলে এই রক্তগুলো ভাঙতে থাকে এবং মানুষ রক্ত শূন্যতায় ভুগতে থাকে, তাদেরকে রক্ত দেয়া লাগে এই সিকেল সেল রোগের কারণে। এরপর আসো হান্টিংটনস রোগ। এই রোগটা মানুষের মস্তিষ্কে অনেক বিঘ্ন সৃষ্টি করে এবং একটা 40 বছর বয়স হওয়ার পর এটার বিঘ্নতার সৃষ্টি হয়ে থাকে এবং দেখা যায় যে এই মস্তিষ্কে ঠিক মতো হচ্ছে কাজ করতে পারে না, এই হান্টিংটনস রোগ এই বিষয়ের লক্ষণ। এরপর ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম আমরা যেহেতু জানি আমাদের 46টা হচ্ছে ক্রোমোজোম রয়েছে, এর ভিতরে 21 নম্বর যে জিনটা রয়েছে, এই 21 নম্বর জিনে দেখা যাবে যে যেখানে ক্রোমোজোম 2 জোড়া থাকবে সেখানে হচ্ছে ক্রোমোজোম থাকবে 3 জোড়া। এই ডাউন সিনড্রোমে হচ্ছে দেখা যাবে বিভিন্ন ধরনের এই রোগগুলো হচ্ছে প্রকাশ পেয়েছে। ক্লিনসেলচার্স সিনড্রোম, ক্লিনসেলচার্স হচ্ছে এক ধরনের রোগ যেখানে আমরা জানি এক্স এবং ওয়াই একজন পুরুষের হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, সেখানে দেখা যাবে যে এখানে ডাবল এক্স এবং ওয়াই এক ধরনের হচ্ছে জিন হচ্ছে বহন করে, মানে 3টা জিন হচ্ছে বহন করে থাকে। তার মানে এই ক্লিনসেলচার্স হচ্ছে একজন পুরুষের অন্য ধরনের একটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ করে, যার ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক একজন মানুষ থেকে দেখা যাচ্ছে যে তাকে একটু ভিন্নভাবে হচ্ছে আমরা দেখতে পারি। তো দেখা যাচ্ছে যে জিনের বিশৃঙ্খলার কারণে এই রোগগুলো হচ্ছে সৃষ্টি হয়ে থাকে, যা আমাদের হাতে নাই। জিনগুলো হচ্ছে একটা একটার সাথে ঠিকভাবে হচ্ছে মিলিত হতে না পারলে এই রোগগুলো আমাদের সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা জিন প্রযুক্তির মোট সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? কোনো একটা কাঙ্ক্ষিত একটা জিন, মানে ভালো একটা জিন আমরা কিভাবে পেতে পারি এবং সেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন চাহিদাগুলো পূরণ করতে পারি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের বইতে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর 241 নম্বর পেজে অনেক বড় একটা ধাপ বলা হয়েছে যে একটার পর একটা কিভাবে যাবে। আমি তোমাদের হচ্ছে সংক্ষেপে বুঝিয়ে বলছি। দেখো, কাঙ্ক্ষিত নতুন একটা বৈশিষ্ট্য পাওয়ার জন্য কি করে, জিনগুলো হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় কাটা হয়ে থাকে এবং যে গাছ বা যে কোনো প্রাণীতে তুমি এই জিন লাইগেজ প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করে সেখানে হচ্ছে এই কাঙ্ক্ষিত জিনটা লাগিয়ে একটা ক্লোন পদ্ধতি, মানে হচ্ছে এটার বংশবৃদ্ধি করতে পারো, তখন হচ্ছে দেখা যাবে যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ওই কাঙ্ক্ষিত জিন কি ফলাফল দেয় সেটা আমরা পেয়ে থাকি এবং সেটা যদি আমাদের জন্য ভালো হয় এরপর আমরা পরবর্তীতে সে কাজগুলো করে থাকি। যেমন বিভিন্ন ধরনের ওষুধ, তারপর হচ্ছে উদ্ভিদ, প্রাণীতে এই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকে। যেমন কোনো একটা গাছ, এই গাছ থেকে একটা টিস্যু নিলাম, যে গাছটা হচ্ছে আমাদের ফল ফুল দিবে এবং বিভিন্ন যে কোনো তাপমাত্রায় সেই হচ্ছে গাছটা আমাদের কি করবে, ফল দিবে এবং যে কোনো তাপমাত্রায় হচ্ছে গাছটা বেঁচে থাকবে। এই ধরনের একটা গাছ থেকে আমরা যে কাঙ্ক্ষিত জিনটা নিয়ে আমরা হচ্ছে কোনো আর একটা বিশেষ পদ্ধতিতে অন্য আরেকটি উদ্ভিদ দিয়ে যদি প্রবাস করাতে পারি, তখন দেখা যাবে যে ওই উদ্ভিদটা ঠিকই তার ফলাফল প্রদান করছে। এটা একটু দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু আমরা কিন্তু ভালো ফলাফলটাই পেয়ে থাকি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে। তারপর আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ছবি আছে, দেখো আমাদের বলতে এই ছবিটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে যে কিভাবে থেকে কাঙ্ক্ষিত জিনগুলো কর্তন করে আস্তে আস্তে জিনগুলো একটার সাথে আরেকটা লাগিয়ে এরপর কি হলো, ক্লোন পদ্ধতিতে এটা বংশবৃদ্ধিতে ব্যবহৃত হলো। এরপর আসো ক্লোন। ক্লোন বলতে হচ্ছে
একদল জীবকে বোঝায়। এই যে ক্লোন, দেখো ক্লোন করে একদল জীব হচ্ছে গঠিত হলো। এটা এবং একটা অযৌন প্রক্রিয়া হয়ে থাকে। মাতৃজীব মানে যে জীবটা হচ্ছে মাতৃজীব বলতে কাঙ্ক্ষিত যে জীব, সেখান থেকে হচ্ছে আমরা এই ক্লোন পদ্ধতির মাধ্যমে অনেকগুলো হচ্ছে একদল হচ্ছে অযৌন প্রক্রিয়ার মাধ্যমে এই ক্লোনিংটা হয়ে থাকে। দেখো এখানে একটা ভেড়ার ক্লোনের কথা হচ্ছে বলা হয়েছে যে একটা দাতা ভেড়া একটা অনিষিক্ত ডিম্ব থেকে আস্তে আস্তে করে কিভাবে হচ্ছে এই নিউক্লিয়াস অপসারণ করে এর ভিতরে হচ্ছে প্রবেশ করিয়ে তারপর একটা নতুন একটা ভেড়ার হচ্ছে একটা ক্লোনিং পদ্ধতিতে একটা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ভেড়া হচ্ছে পাওয়া যায়। এই পদ্ধতির মাধ্যমে দেখা যায়। ক্লোনিং পদ্ধতিটা দেখো আমাদের বইতে বিভিন্ন ধাপে ধাপে বোঝানো হয়েছে যে জিন ক্লোনিং, সেল ক্লোনিং এবং জীব ক্লোনিং। জিন ক্লোনিং হচ্ছে একই জীবের অসংখ্য নকল তৈরি করাকে জিন ক্লোনিং বলে। আর হচ্ছে সেল ক্লোনিং একই কোষে অসংখ্য হুবহু কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে। আর জীব ক্লোনিং হচ্ছে দুইটির পরিবর্তে একটি মাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরি করার পদ্ধতিকে বলে থাকে। এই ছবিটার মাধ্যমে দেখো তোমরা জিন ক্লোন সম্পর্কে হচ্ছে আলোচনা করা হয়েছে আমাদের বইতে। আমাদের বইতে জীব প্রযুক্তির বিভিন্ন ধরনের ব্যবহার দেখা হয়েছে কৃষিক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ধাপ ভালো করে আসতে বইতে, ভালো করে পড়বে। আশা করি তোমরা হচ্ছে বইয়ের ভিতরে যেটা সৃজনশীল প্রশ্ন আছে তা হচ্ছে আমি যে চ্যাপ্টারটা পড়িয়েছি তার ভিতরেই হচ্ছে তোমরা এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা বাসায় থাকবে, ভালো করে হচ্ছে এই পড়াগুলো প্র্যাকটিস করবে এবং সৃজনশীল প্রশ্ন যেটা হচ্ছে সমাধান করার চেষ্টা করবে। ভালো থাকবে। এখন আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি।